তো দুটো মৃত্যু দৃশ্য আমরা দেখলাম। মৃত্যু দৃশ্য দুটো নিয়ে আলোচনা করতে গেলে আগে কতগুলো প্রশ্নের সমাধান করা দরকার। এক নম্বর হচ্ছে পথের পাঁচালী থিমটা কি, মানে কি নিয়ে তৈরি ছবি। পথের পাঁচালীর কেন্দ্রীয় চরিত্রকে অপু, দুজনেই। বাকি কার কি মনে হয়? অপু, বাকি যে এই উত্তরটা দেওয়ার আগে এইটা বলি যে পথের পাঁচালীর কেন্দ্রীয় বিষয়বস্তুটি কি? হ্যাঁ, গ্রাম জীবন, poverty, আর poverty, কামিং অফ এজ। একটু ওকে ও আমাকে বললো নাকি দুজনে মিলে উত্তর দিতে পারো, আমার আপত্তি নেই কোনো। হ্যাঁ, কিসের জার্নি? আর সময় পরিবর্তন, সময় পরিবর্তন মানে একটা জীবনের বিভিন্ন স্টেজ, সেই পরিবর্তনটা দেখছি আমরা। দেখছি। দারিদ্রতার সঙ্গে লড়াই। হ্যাঁ, দারিদ্রতার সঙ্গে লড়াই। ঠিক আছে, অনেকের অনেক রকমের মত আছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন তো, দুর্গা মারা গেল কেন? অতিরিক্ত বৃষ্টিতে ভিজেছিল, বৃষ্টিতে ভিজে মারা গেছে। ওখানে কি দালান বাড়ি ছিল? তো সেটা নেই। আমরা পথের পাঁচালী কি সবাই দেখেছি? মোটামুটি সবারই দেখা, তাই তো? বিষয়টা কি আমরা এইভাবে ভাবতে পারি যে পথের পাঁচালী হচ্ছে একটা ভাঙন কালের দলিল? কিসের ভাঙন হচ্ছে? যে সময় আমাদের গ্রাম জীবন ফিউডাল এরা থেকে ক্যাপিটালিস্ট এরার দিকে যাচ্ছে, এই যে অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটছে, তার ফলে মানুষের ভ্যালু সিস্টেম চেঞ্জ হচ্ছে। এবং একটি ব্রাহ্মণ পরিবার, যে পরিবার গ্রামে বসবাস করত, গ্রামগুলো ছিল স্বয়ংসম্পূর্ণ, একটা ব্রাহ্মণ পরিবার সেই গ্রামের মধ্যে বিদ্যাচর্চা, পূজা আর্চা ইত্যাদির মাধ্যমে তারা তাদের পরিবার প্রতিপালন করতে পারতেন। কিন্তু এই এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, ভ্যালু সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, ক্যাপিটালিস্ট এরাই উত্তরণ ঘটছে, পুরোটা ঘটেনি। তার ফলে কি হয়েছে, যে গ্রামের মধ্যে তাদের নিজস্ব যে প্রতিপালন করবার জন্য যে রসদ প্রয়োজন, সেগুলো খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে পড়ছে। এর আগে আমরা দেখেছি, এরকম উদাহরণ আছে যে এখন আর যজমান দিয়ে চলছে না, এই জন্য নতুন যজমানের জন্য তাদের বাইরে যেতে হচ্ছে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে একটা পরিবার, যে পরিবার বা গ্রাম যার অধিকাংশ মানুষ অনেকেই বাইরে চলে গেছে, একটি পরিবার যে পুরনো ভ্যালু সিস্টেম আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল, তারা কিভাবে মাইগ্রেট করতে বাধ্য হচ্ছে অন্য একটি শহরে, যে শহর অন্যরকম ভাবে বাঁচে। গ্রামের মধ্যে তাদের আর থাকা সম্ভব হচ্ছে না। এবং এই যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডির ফল বা বিষময় ফল ভুগতে হচ্ছে দুর্গাকে নিজের জীবন দিয়ে। দুর্গা বৃষ্টিতে ভিজেছিল বলে, ঠান্ডা লেগেছিল বলে মারা গেছিল, এটা সত্যি।
কিন্তু চিকিৎসাও তো ঠিক মতন হয় করা সম্ভব ছিল না। ওই মানে কি বলবো, ভয়ঙ্কর দৈন্য দশা, তার মধ্যে চিকিৎসা করতে সবকিছুরই কারণ হচ্ছে হরিহরের এই গ্রামের মধ্যে তার প্রয়োজনীয় পরিবার প্রতিপালনের জন্য প্রয়োজনীয় রসদ সংগ্রহ করতে না পারে, তাকে চলে যেতে হয়। আপনারা যদি অপু ট্রিলজি দেখেন তাহলে কিন্তু দেখবেন যে এই গল্পটা রয়েছে পুরোটাই। অপু কিভাবে একটা ছেলে নতুন করে এই নতুন এরায় মানিয়ে নিচ্ছে বা মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, কনফ্লিক্ট সেইখানে বাঁধছে যখন ও পুরোনো ভ্যালু সিস্টেমকে আঁকড়ে থাকতে চাইছে। সে সাহিত্য চর্চা করবে, অন্যরকম হতে চাইছে, সে গায়ে গা মানে শেষে যে মনোলগটা আছে সংসারে, ওটাতেই পুরো জিনিসটা রেসপন্স হয়। এখানে আমরা যদি দেখি, এখানে অপুর জার্নিটা শুরু হচ্ছে পথের পাঁচালীর কেন্দ্রীয় চরিত্র দুর্গা, কারণ ট্র্যাজেডির নায়ক দুর্গা, এখানে একদম ট্র্যাজিক হিরো হচ্ছে দুর্গা। এটা আলোচনাটা করা কেন দরকার ছিল, তার কারণ হচ্ছে যে এই জায়গা থেকে কিন্তু ডিজাইন করাটা শুরু হয়। কোনো ছবি আমি কোন জায়গা থেকে দেখব, ছবিটাকে যদি আমি অ্যানালিসিস করতে না পারি তাহলে তার ডিজাইন করাটা বা ডিজাইনটা বোঝাটাও দুষ্কর হয়ে পড়ে। আমরা এই প্রেক্ষিতে দাঁড়িয়ে তখনও কিন্তু এই যৌথ পরিবার জীবনের একটা ধারণা রয়ে গেছে, যে কারণে ইন্দির ঠাকুরুন বিভিন্ন পরিবারের বিভিন্ন মানুষের কাছে থাকেন সম্পূর্ণ উঞ্চবৃত্তি যাকে বলে। কেউই তাকে খুব সাদরে গ্রহণ করে না, কিন্তু তিনি থাকেন, অনভিপ্রেত একটা জীবনযাপন করেন, খুবই অনাদরে বেঁচে থাকেন। মারা যাওয়ার দিনও সর্বজয়া তাকে বাড়ি থেকে বের করে দেয় প্রায়। উল্টো দিকে এই দুই কিশোর কিশোরীর জার্নিটা কিরকম, তারা সেদিন বাড়ি থেকে বেরোয়, বেরিয়ে একটা অদ্ভুত জিনিস দেখে, ইলেকট্রিক টাওয়ার। এটা সেটা আগে দেখেনি, একটা ফোনের টাওয়ার, টেলিফোনের টাওয়ার, সেটা তারা আগে দেখেনি, সেটা মাঝখানে কাশবনের মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু ওটা হাই টেনশন ছিল, আমার তো মনে হলো হাই টেনশন। যাই হোক, ঠিক আছে, টেলিফোন টাওয়ার পুরোটাই হচ্ছে, যেটাই আছে সেটাই হচ্ছে নতুন ভবিষ্যতের সিম্বল যেগুলো আসছে। এখানে ট্রেন ভীষণভাবে গতিময়তার প্রতীক, যে গতিময়তা আগের জীবনে ছিল না, যেটা ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। সেখানেও সত্যজিৎ একটা প্রশ্ন চিহ্ন রাখেন, সেটা খুব মেটাফরিক্যালি ইউজ হয়েছে, সেটাকে ওইভাবে না ভাবলেও নাও ভাবতে পারেন। সেটা হচ্ছে ট্রেনটা চলে যাওয়ার পরে আকাশটা আলো ধোঁয়ায় ভরে যায়, মানে সত্যি, হয়তো নাও হতে পারে, সত্যি আমাদের এই উন্নয়নের দূত কি সত্যি উন্নয়ন বয়ে আনছে, না এর মধ্যে দিয়ে আমরা ভবিষ্যতে যে পৌঁছচ্ছি, সিভিলাইজেশন আমাদের কোথায় পৌঁছে দিচ্ছে, এই একমুখী গতি সেটা আমাদের কোথায় পৌঁছে দিচ্ছে জানি না। সেটা কি মানুষের উপকারের জন্যই সাধিত হচ্ছে, না ইম্পর্টেন্ট বিষয় যে আমি একটা মৃত্যু, তার মতন একটা ইটার্নাল সাবজেক্ট, পৃথিবী মৃত্যুকে প্রত্যক্ষ করেনি, আমরা কেউ নেই, মৃত্যুকে প্রত্যক্ষ করেছি এবং শেষ পরিণতিতেও তাই, কিন্তু আমরা সব থেকে ভয় করি এই কারণে এটাকে। এইরকম একটা বিষয়কে এক তরুণ তরুণী কোন সময়ে ইন্টারঅ্যাক্ট করছে মৃত্যুর সঙ্গে, ঠিক তার আগে ভবিষ্যতের ট্রেন দেখলো, তারা সাংঘাতিক উন্মাদনা নিয়ে উৎসুককে নিয়ে প্রথম ট্রেন দেখলো, তারপরে এসে দেখলো পুরনোর বিদায়, ইন্দির ঠাকুরুন চলে গেল। এবার এই জায়গায় দাঁড়িয়ে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মানুষটার জীবন এতটাই অকিঞ্চিতকর একটা জীবনযাপন করছিলেন, তার মৃত্যুতে ডিরেক্টর কতটা এমফ্যাটিক্যালি সেটাকে ডিজাইন করবে।
নাকি তার মধ্য দিয়ে এক ধরনের ফিলোসফিক্যাল এক্সপ্লোরেশনের রাস্তায় উনি হাঁটবেন। এই মৃত্যুটা ওনার অনভিপ্রেত নয়। ওনার যে বয়স হয়েছিল, যেখানে জীবনের ফ্যাগ এন্ডে পৌঁছেছেন, জীবন কতটা মসৃণ ছিল সেটা নয়, কিন্তু জীবনের প্রান্তে এসে তো পৌঁছে গেছেন উনি। সেখানে মৃত্যু অনভিপ্রেত নয়, যে কারণে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, সেটা মোটামুটি থিম সং হয়ে বাজতে থাকে ওনার সঙ্গে। এবং ওইখানে যে ডিজাইন দেখবেন, সেই ডিজাইনটার মূল জায়গাটা হচ্ছে এক কিশোর কিশোরী প্রথম মৃত্যুকে প্রত্যক্ষ করছে, তার মাঝখানে এই যে রিভিলেশনের জায়গাটা, পিসি পিসি চারিদিক নিস্তব্ধ হয়ে গেল, একটা হাওয়ার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, আর ব্যাম্বু ক্রিকিং সাউন্ড, বাঁশের মরমর আওয়াজ। উঠে দাঁড়ালো, পিছতে গেল, ঘটিটা গড়িয়ে পড়ে গেল। এখানেও আবার একটা মেটাফর ব্যবহার করা হয়েছে হয়তো, সেটা হচ্ছে যে এরকম করে ভাবতে পারে যে একটা শূন্যগর্ভ কলসি, আমাদের শূন্যগর্ভ জীবনের দোতক, সে গিয়ে মিশে যাচ্ছে বড় একটা পুকুরে, হয়তো জীবাত্মা গিয়ে পরমাত্মার সঙ্গে মিশলো। কারণ এই মেটাফর কিন্তু পরেও এসেছে, যেটাকে পুরফকিন মমতাজ বলে, সেটা ইউজ করেছেন যেখানে পাখি উড়ে যাওয়া, অপরাজিত, তো সেটা ব্যবহার হয়েছে। ফলে এই যে, কারণ হিন্দু বিলিফের প্রশ্নটা কিন্তু পদে পদে এসেছে, যখন সর্বজয়া এবং অপু আর দুর্গা দুজনে মিলে আসছে, দেখবে একটা গরু বাচ্চা রয়েছে, বাচ্চাকে খুঁজতে গেছিল হয়তো। কিন্তু এর আরেকটা কনোটেশনও আছে, সেটা হচ্ছে যে আমাদের হিন্দু বিলিফ বলে যে ওই নদী পার হতে গেলে মৃত্যুর পরে সেখানে একটি গরুর বাছুরের লেজ ধরে পার হতে হয়। তো ওই অনুষঙ্গগুলো উপস্থিত, ওগুলোকে কেউ যদি ইচ্ছে করে তারা কানেক্ট করতেও পারে, কেউ যদি ইচ্ছে না করে কানেক্ট করবে না। মিয়ার একটা বাছুর খুঁজতে গেছে, গিয়ে তারা প্রথম দেখলো হচ্ছে টেলিফোন টাওয়ার, তারপরে ট্রেন, রেলগাড়ি, তারপরে ফেরার সময় তাদের মৃত্যু, মানে এদের মৃত্যু প্রত্যক্ষ করলো। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে দুর্গা একটুখানি কাঁদছে বটে, খানিকক্ষণ হরিঘর থম মেরে বসে রইল, তারপরে আবার সেলিব্রেশনের মধ্যে ঢুকে যাওয়া হলো। কিন্তু দুর্গার মৃত্যু তো অনভিপ্রেত, আনটাইমলি ডেথ। সেই মৃত্যুকে তো এইভাবে ট্রিট করা চলে না। সেই মৃত্যুতে প্রকৃতিও যেন কাঁদছে। অথবা আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, দুর্যোগের রাত তৈরি হয়েছে, সেখানে মনে হচ্ছে না যে ঘরের বাইরে মৃত্যু অপেক্ষা করছে আর সর্বজয় একা লড়াই করে চলেছে। ক্ষমতাহীন ঈশ্বর একা বসে আছেন কুলুঙ্গিতে, বসে কাঁপছে, দুলছেন। সেই যুদ্ধে সাধারণভাবেই সর্বজয় হেরে যান ভয়ঙ্করভাবে। এই দৃশ্যটা, এই ঝড়েরটা কিন্তু উপন্যাসে নেই। হ্যাঁ, এটা ব্যবহার করা সত্যজিৎ ওই কারণেই করেন যে এই জায়গাটায় এই কমেন্টটা আনা দরকার, ডিরেক্টোরিয়াল কমেন্ট, যেখানে কেউই মেনে নিতে পারে না, এমনকি প্রকৃতিও হয়তো মেনে নিতে পারে না, কিন্তু তার কারণে হয়তো এই দুর্যোগ, অথবা উল্টোটাও ঘটে, মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন একাদুর সর্বজয়া। তার পরের অংশটায় যেটা লক্ষণীয়, দুটো ক্ষেত্রে কিন্তু মিউজিকের অ্যাবসেন্স। যখন আমরা মৃত্যুকে দেখছি তখন লক্ষণীয় হচ্ছে কোনো মিউজিক ব্যবহার করা হয়নি। ইন্দির ঠাকুরের মৃত্যুর ক্ষেত্রে মিউজিক্যাল কমেন্ট আসে পরে, আবার সেই হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। দুর্গার ক্ষেত্রে যখন হ্যাঁ, পুরোটাই ঝড়ের আওয়াজ এবং বাকি বাজ পড়ার আওয়াজ, ইনসিডেন্টাল যে সাউন্ডগুলো তার মধ্যে থাকে সেগুলোই রয়েছে, কিন্তু তার সঙ্গে আলাদা করে সেটাকে কোনো ধরনের ইমোশনালি হাইপন আপ করার চেষ্টাই করা হয়নি। বরঞ্চ এই মৃত্যুতে সর্বজয়া থম মেরে গেছে, নিস্পন্দ,
কোনো আওয়াজ নেই। এই মহিলা যখন আসেন, ওই পাশের বাড়ির মহিলা এসে মাথাটা কাঁধে টেনে নেন, তখন একটা মিউজিক ঢোকে, কিন্তু সেই মিউজিকটাও আমরা খুব একটা মৃত্যু দৃশ্য শুনে অভ্যস্ত নই। স্বরমণ্ডলের একটা আওয়াজ ঢোকে, তারপরে মিউজিক ঢোকে এবং একটু বাদেই তালবাদ্য ঢুকে যায়, তবলা। এইটা খুব আনইউজুয়াল। কোনো ধরনের দুঃখের মিউজিকের ক্ষেত্রে তালবাদ্য থাকে না, কোনো ড্রাম বা এই ধরনের বিট ব্যবহার করা হয় না। কিন্তু এখানে করা হলো কেন? তার কারণ হচ্ছে এই ট্র্যাজিক মৃত্যু তো জীবন থেকে থেমে থাকছে না, এখান থেকে অ্যাকচুয়ালি অপুর জার্নিটা শুরু হলো, ইন্ডিপেন্ডেন্ট জার্নি প্রায়, যে জার্নিটা কন্টিনিউ করবে। যে কারণে অপু নিজে নিজে চুল আঁচড়ায়, বাইরে এসে আকাশটা দেখে, দেখে ভেতরে গিয়ে ছাতাটা নিয়ে আসে, সিদ্ধান্ত নেওয়ার মতো বড় হয়ে গেল অপু। হিজ জার্নি বিগিনস। তাহলে তো ও একটা খুব ইম্পর্টেন্ট প্রোটাগনিস্ট হচ্ছে তো পরের ছবির জন্য। এই ছবিটার জন্য, বিকজ ওর জার্নি, মানে ওর ম্যাচুরিটিটা যে পরে গিয়ে সিনেমাতে যে আসে, সেটা তো একটা পুরো ক্যারেক্টারের জার্নিটা দেখানো হয়। সেটা তো একটা ক্যারেক্টারের জার্নি শুধু নয়, এই সিনেমাগুলো ক্যারেক্টারের বাইরেও অনেক কিছু। হ্যাঁ, মানে অপুকে তুমি যদি ভাবতে চাও প্রোটাগনিস্ট, ভাবতেই পারো, আমার আপত্তি নেই। কিন্তু তোমার পথের পাঁচালীতে যে পথ ধরে অপু হাঁটবে, তার ইনিশিয়েশন হচ্ছে, সেইটা শুরু করে দিয়ে গেল দুর্গা। একা চলতে শেখ, হ্যাঁ, একা চলতে শেখ। একা চলতে শেখ।